আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো কি পরিবর্তন, পরিণতি হয়েছে? কি পরিণতি ক্ষমতাচ্যুত হয়েছে? হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে আওয়ামী ক্ষমতা লীগ? ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হতে হয়নি তো এটা আপনি ভাবছেন। একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। হুম। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলে মানে ক্ষমতাচ্যুত নাকি ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম মানে আমি আওয়ামী আপনাকে লীগ বলতে পারি। তাহলে ভিয়েতনাম ক্ষমতায় আছে ওয়ার একটা আপনার সংগ্রাম ছিল। আপনার চোখে? মানে আপনি, আমরা সংগ্রামে রত রয়েছি। হ্যাঁ, আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামের অত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে নেওয়াকে ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয়, ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন, আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছে তার কথা বলেন। তাহলে তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। কিন্তু আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমাদের আমাদের আমরা খুবই মানে ছেড়ে এখন দিয়েছি আসলে অটো। বাংলাদেশের শাসনভার জোর কাদের করে হাতে? একটা যদি জঙ্গি জিজ্ঞাসা আক্রমণ করি হয়েছে। আপনার কাছে বাংলাদেশের বলেন। শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে? শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, বিএনপির জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস। তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। হুম। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি, কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি, দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে, দেশের এটা মানুষ ভোট এটা দিয়েছে। এটা 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 ডিপ্লোম্যাটিক আপা, এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন। তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে। এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। তাহলে আপনার কিসে বাংলাদেশে প্রমাণিত যখন হয়? মানে এরশাদ কিসে ছিল, প্রমাণিত ডিক্টেটর হয়? ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না? তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না? তো বা ধরেন পৃথিবীর এরকম আপনারা অসংখ্য ৩ বার অবৈধ অসংখ্য নির্বাচনের মাধ্যমে ডিক্টেটর। ক্ষমতা আপনার দখল করেছেন। ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ মানে লক্ষ এই সাধারণ মানুষকে সমালোচনাগুলো মারছে, খুব যৌক্তিকভাবে এদেরকে তো আপনি স্বীকৃতি করতেই পারেন। দিচ্ছে। এই সরি, সমালোচনা বুঝতে মানে পারছি না। বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন। কিন্তু তবুও তো হ্যাঁ, কারা সমালোচনা না। শাসন আমি শাসনভার? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে পঞ্চম সংশোধনীর রায়। হুম। আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয়, এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই অগাস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এর, সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটা প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালে 15ই আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তার ভবিষ্যতে বাতিল করা যাবে না। কিন্তু এইটাকে বলে হচ্ছে যে মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটা প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন। আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে তার থাকবেন মানে নিশ্চিত। 15ই আগস্টের এবং পর যত একইভাবে যে সরকার আসছে এই যে সব ইউনূস অবৈধ। এসেছে, ইউনূস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার অনেক বলেছি। আলোচনা আপনি হয়েছে। আবার আমাকে হুম। ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই। তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন? মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে দুই পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে? কারণ এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? আপনি না, একবার আমি ট্রাই পারবো না। করেন না। তাহলে আমি তারেক পারবো না, রহমানের কিন্তু হয় আপনাদের কিভাবে? সময়ে তারেক ওইরকম রহমানের তো ব্রিটিশ এরকম পাসপোর্ট ঘটনা কি আছে। নিঝু মজুমদার এগুলো? তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমাদের হয়ে কাছে যায়। প্রমাণ আছে। ওই যে 2-3 উনি ঘন্টার উনি মধ্যে ব্লু হয়ে অ্যান্ড যায়। হোয়াইট উনি ব্লু অ্যান্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে। হুম। সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসাইলাম পেয়েছিলেন। অ্যাসাইলাম পাওয়ার পরে উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন, এটা আমরা জানি। এটা তো উনি তো অন্যায় কিছু করেন নাই, হুম। তিনি ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন? এখন তিনি এটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
সিম্পল। হ্যাঁ, মানে তাহলে এগুলাকে আপনি কোন আইন বলবেন, এগুলাকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা। একেবারেই ব্যাপারটা তা না। ওর জন্য দুঃখের একটা ব্যাপার, কিন্তু সেটি ধরেন নির্বাচিত ৩ সরকারকে বার কিছু অবৈধ জঙ্গি নির্বাচন আক্রমণ করে, করেছে। মানে ভোটারবিহীন নির্বাচন করে ৩ বার মানুষের কোনটা ভোটাধিকার, ভোটারবিহীন মানে নির্বাচন ধরেন ছিল? 14, কোনটা 18, ভোটারবিহীন 24, নির্বাচন ছিল? 14, 18, 24 সেই কবে নির্বাচনগুলো। কবে সরি আমি বুঝিনি কবে? 14, 18, 24। 2014 ইলেকশনে বিএনপি তারপর অন্যান্য দল আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিকভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে। হুম। ঠিক আছে? 2018 ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানানভাবে সমালোচনা করেন, দ্যাটস ফাইন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এর আগে আমি আলোচনা করেছি, এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি এবং আমি নিজে সেই ইলেকশনের নানান ধরনের কেন্দ্রে গেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টি তো না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল, যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? বাংলাদেশে 2026 এর ইলেকশনই সবচাইতে বড় এরকম ভাবে খুব দলটি, দারুণ নির্বাচন আপনি 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 যেভাবে আমাকে বলছেন। এটা বলেন 1996 সালের ইলেকশন যে বিএনপি করছে, সেটা কি ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল? বলেন না শুনি একটু আপনার কাছে। হুম, হুম। 1978 সালের ইলেকশন কি ছিল? না, আমাদের সব নির্বাচনী প্রশ্নবিদ্ধ, একদম প্রশ্নহীন কোনো নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন বলেন না করবে। তো, বলার সময় তো শুধু না, আপনি না, 14, 18 আর না, 24 নিয়ে 14, বলেন, 18, 26 24 নিয়ে বলি, বলেন একটু। 14, 18, 24 বলি, কারণ 14, 18, 24 26 নিয়ে বলেন না, মানুষ আচ্ছা 26 নিয়ে বলেন। হ্যাঁ। 26 ইলেকশনটা কি হয়েছে? খুব না, ভালো ইলেকশন হয়েছে। 26 নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা যখন বিরোধী বলবেন দলে তখন, আছেন, এখন আপনি বলবেন, তাই তো? তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল তাদের অপশনটা গেল কোথায়, তারা কেন ভোট দিতে পারলো না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি। ব্যারিস্টার নিঝুম শুধু মজুমদার। আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না, সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? মানে আপনি কি জানেন যে আপনারাও করেছিলেন, আওয়ামী লীগও করেছিল। সন্ত্রাস এই বিরোধী প্রশ্ন আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18 এক ধারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, হুম, আর কিছু লাগবে না। মানে এবং আওয়ামী লীগ কাউকে যদি জামাত accuse ইসলামকে করা নিষিদ্ধ হয়, করেছে, এই সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? সন্ত্রাস নির্বাহী বিরোধী এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অত্যুক্তি থাকার কথা, যে এত বড় মেইহেম যারা তৈরি করে, এত বড় ঘটনা যারা ঘটায়, সবচেয়ে বড় ভাবে তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, তা ব্যারিস্টার তানিয়া আমি সেই লয়ার ছিলেন, আপনি দেখেন সেখানে। ওটা তো তাদের নিবন্ধন আপনাকে ওই বাতিল রায়টা তো হয়েছে। পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেসার ছিল, আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধাপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে, বা আপনার মনে হয় যে এরকম খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেম যুক্তি দেওয়া হচ্ছে, যারা 24-এ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে খারাপ লাগবে। 24 কোথায় গণহত্যা হয়েছে একটু মানে শুনি আপনার কাছে। মানে আমার ভাষ্য না, আমি বলছি কতজন মারা গেছে? জাতিসংঘ হ্যাঁ, বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 1400 জন। জাতিসংঘ বলেছে 14 জন, জাতিসংঘ যে 1400 জন গণহত্যা বলেছে, শব্দটা আমরা নিয়ে সেটা অনেক, রিবাটাল মানে করছি। গণহত্যা শব্দটা নিয়ে আমরা আপত্তি সেটা জায়গা রিবাটাল থাকতে করছি। পারে। সরকারি যে গেজেট সেখানে বলা আছে 844 জন, তার মধ্যে 66 জন ফেরত এসেছে আবার। এর মধ্যে 100 জনের কথা, 100 জন মানে প্রথম আলো যে রিপোর্টে, সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। 844 জন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা, 844 জন। এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে, 1400 জন বলছে জাতিসংঘ, কোনটা সত্যি কথা? তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন, পুলিশ কয়জন? এই 844 এর মধ্যে পুলিশ কয়জন আছে? এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন, দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই আগস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি, তারা বলছে যে আগুনে পোড়াইছি আমরা। ওই যে দাঁড়িয়াল একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকেরাইলের কি জানো, বলছে যে আমি কিং সনি আমি পুড়িয়েছি। তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা বাসও পড়ে নাই বিএনপি। তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকে একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের 2টা দেখলাম, যে সাদিক কায়ুমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে। এই পুরো ঘটনাটা, আন্দোলন তো বলবো না, এই মেইহেম, এই সহিংসতাটা, এটা শিবির করেছে। এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু বলেছে। বাউফল থেকে যে তথাকথিত নির্বাচিত
প্রতারিত পুরনো হয়েছে। প্রশ্ন। শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? হুম। আপনি আমাকে না বলেন। মানে আপনি আন্দোলন বলছেন না। কিন্তু ধরেন না, আপনি কি বলেন? না, না আপনি কি বলেন আপনি যে আমাকে এটা যারা বলেন। বলছে যে না এইটা হত্যার আমার উদ্দেশ্য অবস্থানটা ছিল পরিষ্কার প্রধানমন্ত্রী, করার আমি আপনাকে প্রশ্নটা করি আপা, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল। এটাকে আন্দোলন বলবেন আপনি? নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্রছাত্রীদেরকে না নিশ্চয়ই, ভুল নিশ্চয়ই। বুঝিয়ে রাস্তাতে নিয়ে আসা হয়েছে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না। কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে আপনাকে এটাকে প্রশ্ন করি, আন্দোলন বলা যায়? আপনাকে আমি যখন এই আন্দোলন প্রশ্নটা বলা করি যায়? যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন যে আমি নানান বলছি, রকম আপনি হামলা। কি বলছেন? এটা কি মেহ্যাম মনে হয় আমি না আপনার এটাকে কাছে নাকি? আন্দোলন বলছি যে এটা একটা আন্দোলন হচ্ছে। আন্দোলন বলেন। কেন আন্দোলন বলেন? যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, যেখানে বলছে তারা স্নাইপার এনেছে। লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি, সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল। আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন কেমনে হয়? যে নিশ্চয়ই। লস্করে তৈয়বার মতো একটা সন্ত্রাসী সংগঠন জি, নিশ্চয়ই। এখানে বাংলাদেশে অনেক পক্ষ বাংলাদেশে আছে। এসেছে। এটা কিভাবে হয়? ব্যারিস্টার নিজামুদ্দিন সরি? স্যার আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট। কিন্তু এখানে অনেক কিছু যে আছে সে ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন। না, না, আর না। বাকি সব কথা আপনি যখন না আওয়ামী ব্যারিস্টার লীগের কাছে নিজামুদ্দিন স্যার বলেন, আপনি যদি আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা। আপনার এটা যদি কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা আমি বুঝতেও তো পারেন, আসলে না আপনাকে বুঝলেও অন্য সমস্যা নাই। অনুষ্ঠান দিয়ে বিবেচনা করব না। হ্যাঁ। আমি করব যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা আমি দিচ্ছেন। সবসময় এখন মনে করেন যে আমি ব্যাপারটা আমি এমন যে আমার উনি অতীতে অতিথিকে অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, না, আমি যদি অতীতে ১০ টা ভালো কাজ করি আর একজনকে গিয়ে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে তো কি হয়েছে? উনি তো ১০ জনকে ল্যাং থেকে উঠিয়েছেন। হুম। এটা তো একটা উদাহরণ হতে পারে না, না। না, না। আপনি আমার কাছে আমার এটাকে আমার আন্দোলন বলছেন। উদাহরণটা অন্য ঠিক জায়গাতে মিলল কি না। আন্দোলন ব্যারিস্টার নিজাম বলছেন কি মজুমদার, বলছেন না, আমি এটা তো কোনো যখন বড় ব্যাপার না। যে অতিথিকে আমি আমার অতিথি বানাই, সম্মানিত অতিথি হিসেবে যারা আমার সাথে যোগদান করেন, আমি তাদেরকে তাদের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করি। আমি আপনার সাথে বসে আওয়ামী লীগের কত উন্নয়ন হয়েছে এই গল্পটা আপনার সাথে বসে করব না। এটাই আমার আমি তো অনুষ্ঠানের সেই একটা উন্নয়নের গল্প আপনার সাথে বা করছিও না। এরকম কথা একটা হচ্ছে যে প্যাটার্ন আমার, আন্দোলন যেটাকে বা বলছেন, না, জঙ্গিরা কে কোথায় আচ্ছা, হামলা করলো কিছু সেটি আপনার বেসিক সাথে আমার পয়েন্ট তো আলোচনার আছে। বিষয় বস্তু না। আমি ব্যারিস্টার আপনার সাথে মজুমদার আমরা যদি একমত। না, আপনার সাথে একমত। এইটা আপনার নিরপেক্ষতা বা আপনার যেই আমরা এই কারণে আপনাকে পছন্দ করি। আপনার প্রোগ্রামগুলোতে পছন্দ করি, আর মানুষ পছন্দ করে, সেটা ঠিক আছে। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না। ব্যাপারটা অমন না। না, 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 আমি ব্যাপারটা আপনি হচ্ছে আছেন যে বলে আমি না। এটা আপনাকে একটা এটা আন্দোলন। বোঝানোর এই চেষ্টা অর্থে করছি। কি নয় ব্যারিস্টার মজুমদার, ধরেন এইখানে দেশে বিদেশে বিভিন্ন দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়। মানে দেশের মধ্যে ছাত্রছাত্রী সবাই, আপনি প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন, কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে, তারা নিজে বা তাদের সন্তানরা, ভাই বোন, নানা, এখন তো তারা তারা বিজন রাস্তায় করছে। এখন দাঁড়িয়েছে। তো তারা বলছে আগেই ভালো ছিলাম। এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না। ওই মুহূর্তে তারা বলেছিল বটে। আমি আপনার সাথে একমত। কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা। এখন বলছে জুলাইয়ের কথা। এই দেখেন মেয়ের আফরোজ শাওন আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে। শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই তাকে আজকে কত হামলা মামলা, তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি। যেখানে লস্করে তৈয়বা বলছে, যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নাই। লস্করে তৈয়বা বিরাট বড় পাঠন করে মোজাম্মেল হাশমি, আপনি নিশ্চয়ই দেখেছেন, দেখেছেন। আপনি দেখেছেন। তাহলে এটাকে আপনি আন্দোলন এখন কিভাবে বলেন? তখন আপনি জানতেন না। পারফেক্টলি ফাইন যে আপনি ৫ই আগস্টের পরপর তো এটা জানতে পারেন নাই। পরে যখন জানলেন তখন তো আপনার নিজেরই এটা চিন্তা করা উচিত, হ্যাঁ কাকে আমি আন্দোলন বললাম এতদিন ধরে, না, কাকে আমি বললাম যে এটা তাদের কারো প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা কণ্ঠ। নাই সেটি তো না, হ্যাঁ, কিন্তু সাধারণ আপামর মানুষের সম্পৃক্ততার কথা আমি বলছি। যখন সাধারণ আপামর মানুষের সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে তখন তারা জঙ্গি ভুল আছে, করে গেছে। সন্ত্রাসী আছে, তারা নিশ্চয়ই তাদেরও আছে সম্পৃক্ততা, কিন্তু তাই বলে এটা তাদেরই আন্দোলন আমি একটা কথা বলি, সাধারণ মানুষ কি মনে করেছে, আমরা তো অ্যাপ্রিশিয়েট করি। সাধারণ মানুষ মনে করেছে যে একটা অন্যায় হচ্ছে, তাই তারা অনেকেই রাস্তায় এসেছে। এটা তো আমি অস্বীকার করছি না। আমি স্বীকার করছি অনেক জায়গাতে এটা হয়েছে, কিন্তু বেশিরভাগই তো এটা ক্যাপচার্ড বাই জামাত শিবির, জঙ্গি এরা। সাধারণ মানুষ তো বুঝেছে পরে। যখন তারা বুঝেছে তখন তারা এটাকে আন্দোলন বলছে না, তারা বলছে আগেই ভালো ছিলাম মানে কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ফলে তারা যেটা গেছে তারা লজ্জিত, কিন্তু ভোট ঠিক না? দিয়ে তো এটা তারাও এটা প্রমাণ বলছে হলো না। না। সুতরাং তাদের যে চিন্তা ভোট সেটা দিয়ে তো সম্মান এটা জানিয়ে প্রমাণ, এটাকে আন্দোলন ভোটেই বলা তো যায়। এটা প্রমাণ হলো না যে তারা লজ্জিত বা তারা আসলে মানে কি বলেন আপনি? সারাক্ষণ তো আমি টিভিতে তাই দেখি। আমি তো মোটামুটি ফেসবুকে, আপনি যদি বলেন বাংলাদেশের যারা এই যে এই টিভি চ্যানেলগুলো আছে ওগুলোর কথা বাদ দেন, তারা তো আপনি যে সাংবাদিক ছিলেন আছেনও,
আপনি আপনি জানেন যে হাউ ইট ওয়ার্কস। আপনি জানেন যে নাজরিন মুন্নি আমাকে ফোন করে বলেছেন যে সালাউদ্দিনের ভয়ে সে যেতে পারে না, আমি যাতে সালাউদ্দিনকে নিয়ে একটা ব্লগ বানাই। তা আমি নাজরিন মুন্নিকে বললাম যে কি হয়েছে বলেন তো, বলে যে তার ভয়ে আমি টিভিতে যেতে পারি না, ডিবিসি না কোথায় যেন তিনি চাকরি করতেন ৭১ ছেড়ে। কি ঘটনা? তিনি আমাকে বললেন যে সালাউদ্দিন তাকে ফোন করে তাকে থ্রেট দেয় এবং ওই টিভিতে তাকে থ্রেট দেয়। এখন সালাউদ্দিন কেন, এই যে কোন বিএনপি এখন সালাউদ্দিন? স্বরাষ্ট্রমন্ত্রী, ও আচ্ছা। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাজরিন মুন্নি আমাকে নিজে ফোন করে বলেছেন, ভাই আমাদেরকে আপনারা কবে আসবেন একটু বলেন, একটু বাঁচান আমাদেরকে। তা আমি বললাম যে কেন, আপনি তো তখন লাল আন্দোলনে যোগ দিয়েছেন, তার পক্ষে বলেছেন। বলে ভাই এগুলো বলে আর লজ্জা দিয়েন না, এই সালাউদ্দিনের ভয় তো চাকরি করতে পারবো না ভাই। এই নাজরিন মুন্নি আমাকে এটা ফোন করে বলেছেন, আমি একদম প্রকাশ্যে বলেছি, তাহলে কি লাইভে মানে বলছি। তাহলে কি হ্যাঁ। বিষয়টা এরকম যে ফুটন্ত তাওয়া থেকে জ্বলন্ত উনুনে একদল মানুষ পড়েছেন, মানে না, আমি বলবো যে শীতল সুন্দর আবহাওয়া থেকে মানুষ আগুনে পড়েছে। শীতল সুন্দর আপনি ফুটন্ত আবহাওয়াতে আগুন সবাই কেন বলছেন? সবাই আমাদের নেমে তো গেল। ছিল শীতল চমৎকার সুন্দর আর্দ্র আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা, শীতল চমৎকার সুন্দর আবহাওয়া থেকে মানুষ একদম মানে তখন কেন তারা লাল হয়ে গেল, তখন কেন তারা রাস্তায় নামলে, এত শীতল সুন্দর আবহাওয়া থাকলে? সেই প্রশ্নটা আপনি অবশ্যই ভুল বুঝেছে। আপনি আপনি আপনার জীবনে অনেক সময় ভুল বুঝেছেন না? অনেক অনেক কাজ করে ফেলেছেন, পরে আপনার মনে হচ্ছে না এটা কি করলাম? ওরকমই একটা ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনার যে ভুল বোঝা, সেই ভুল বোঝাকে আমি দোষ দিতে পারি না। কারণ আপনি ডিরেইলড হয়েছেন বাই জামাত শিবির। মানে আমি আপনাকে দিয়ে, মানে আপনি যদি জনগণ হন আরকি, আচ্ছা, সেই অর্থে কিন্তু বলছি আমি একটু কথাটা। আপনার কাছে এই যে প্রশ্ন করতে চাই। ধরেন জামাত শিবির বা এই আন্দোলনে বিএনপিও ছিল, তারাও দাবি করে মানে তারা আসলে কি করতে পারত? আপনি মানে তাদের নির্বাচিত হবার কোনো সুযোগ সম্ভাবনা কিছুই রাখা হয়েছিল না। মানে অবশ্যই ছিল। একের পর এক ১৪ তে হলো অবশ্যই না, ছিল। ১৮ তে তারা বিশ্বাস করে অবশ্যই এসেছিল। ছিল। ১৮ তে বিশ্বাস করে এসেছিল, কিন্তু ১৮ এর পরিণতি দেখা গেছে। ২৪ এও হলো না। এরপরে কখনো হবে বলে সেই আভাসও দেখা ইলেকশনে কি হয়েছে কেন বলছেন আমি জানি না, এটা নিলে তো আবার আরেকটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনি যেটা বলছেন সেটাকে আমি কমপ্লিটলি ডিনাই করি। আমি মনে করি যে আমাদের সামনে যেখানে ২০২৬ এর মাগরিবের ইলেকশন আছে, সেইটা দেখার পরে আপনার মনে হয় না ১৮ নিয়ে প্রশ্ন করা উচিত, আপনার ১৪ নিয়ে প্রশ্ন করা উচিত। তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। ওই যুদ্ধাপরাধীরা বলছে যে তারা ইলেকশনে আসবে না। তাদের কি ইলেকশনে আনার জন্য পায়ে ধরতে হবে? আপনি হয়তো বা জানেন না যে ব্রিটিশ হাই কমিশন অনেক চেষ্টা করেছিল। তারেক রহমান ইলেকশনে আসতে চেয়েছিল। তারেক রহমান কথা বলতে চেয়েছিল। আপনি জানেন না, অনেক ঘটনাই আমি আপনাকে বলি। আমরা তো এই সারফেস, আপনিও জানেন হয়তো, অনেক সময় বলেন না, কিন্তু আমি আপনাকে বলছি, ইলেকশনে জামাত ইসলামী আসতে চেয়েছিল, বিএনপি আসতে চেয়েছিল, ২০২৪ ইলেকশন আসতে চেয়েছিল। আমাদের কাছে সেগুলো যথেষ্ট প্রুফ আছে, এগুলো সামনে আসবে। আমরা তো শ্বেতপত্র প্রকাশ করবো, তারপর কারা কারা হলো? কি কেন বলেছে আসলো না না? বলেছে, এখন বিএনপি আমরা সমস্ত জামাত কিছু সবাই প্রকাশ আসতে করবো চেয়েছিল, এগুলো। কিন্তু কেন আসলো না? আমরা তো তাদেরকে দাওয়াত করে আনবো না, তারা নানান ধরনের শর্ত দিচ্ছে। আমরা আমাদের পরিষ্কার ভাবে বলা ছিল যে ইলেকশনে আসবেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে। আমরা ভাই এখানে আপনাদেরকে শর্ত মানার না মানার কেউ না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন ৪৫ মিনিটের একটা দীর্ঘ আলাপ হয়েছিল ২০১৪ ইলেকশনের সময়। তিনি তাকে বলেছেন যে চলেন আমরা সবাই মিলে সব দল থেকে আমরা প্রতিনিধি নিয়োগ করে আমরা ইলেকশনটা করি। খালেদা জিয়া তখন বলেছিলেন অসহযোগ আন্দোলন চলছে, এটা চলবে, তিনি হরতাল বন্ধ করবেন না। তখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ মানে অপমান করা হয়েছিল। বলেছিলেন বলে ১৪ তে মানুষ ভোট দিতে পারবে না, ২৪ এ মানুষ ১৮ তে দিতে না পারবে না, না, সেটার ২৪ জন্য না। ২০১৪ ইলেকশনের আগে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছিল, এমন তো না যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। তখন সেই সময় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি তখন এই ব্যাপারটাতে রাজি ছিলেন না। তিনি বলেছেন যে হরতাল চলবে, আমি নেগোসিয়েশন ওই হরতাল রাখা অবস্থায় করবো। প্লাস আপনারা তো সেই কনভারসেশনটা শুনেছেন কি হয়েছে না হয়েছে, যদিও সেটা কোনো আদালতে প্রমাণিত না সেই কনভারসেশন, বাট আমি রেফার করলাম, আপনি এটা ডিনাই করতে পারেন যেটা ওনাদের কনভারসেশন না, সেটা আলাদা তাদের কথা। কনভারসেশন কিন্তু কেউ আমি deny যদি করে এটা না। বলি যে তারা কনভারসেশন করেছেন, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ ছিল। ২০১৮ ইলেকশনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সময় বিকাল ৪টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে চমৎকার ইলেকশন হচ্ছে, সুষ্ঠু ইলেকশন হচ্ছে। উনি ৪টার পর থেকে বলা শুরু করলেন যে ৪টা না মানি না। পর্যন্ত